তেই বলছিলাম আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ তাহরিন তাহরিমা চৌধুরী এবং তার সঙ্গে রয়েছেন অর্থনীতির বিশ্লেষক এবং আমাদের অতিথিরা। ফিরে যাচ্ছি তার কাছে আলোচনায়। ধন্যবাদ তন্ময়। আমরা শুনলাম তথ্যবহুল উপস্থাপনা, বিভিন্ন খাতভিত্তিক এডিবিতে বরাদ্দ, সবকিছুই আমরা শুনলাম এই বাজেট নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর কাশফি আহমেদ, প্রধান নির্বাহী উইন ইনকর্পোরেট, এবং আছেন আহমেদ রশিদ লালী, সাবেক সভাপতি ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রথমে আমি আহমেদ রশিদ লালীর কাছে একটু যাই, যেহেতু আমরা কৃষি নিয়ে অনেকক্ষণ শুনেছি। আমার যেটা মনে হচ্ছিল আসলে যে আমরা গত কয়েক বছরে পুঁজিবাজার নিয়ে যদি বিশ্লেষণ করে থাকি, পৃথিবীর অন্যান্য দেশে আসলে ম্যাক্রো ইকোনমিক পারফরমেন্সের সাথে শেয়ার বাজার বা ক্যাপিটাল মার্কেটের একটা রিলেশন পাওয়া যায়। যদি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ভালো থাকে, এই ক্যাপিটাল মার্কেটের স্টেবিলিটিও ভালো থাকে, কিন্তু আমাদের দেশে দেখা যায় সেটা সবসময় হয় না। অবশ্যই ক্যাপিটাল মার্কেটে আসলে ভোলাটিলিটি আছে, সেটা আমাদের মানতেই হবে, সেটাই নর্মাল। কিন্তু আমরা যখন দেখি অর্থনীতি ভালো করছে তখন হয়তো শেয়ার বাজার ভালো করছে না, আবার অর্থনীতি খারাপ করছে তখন শেয়ার বাজার হয়তো খুব ভালো পারফর্ম করছে। এই যে সমান্তরাল আচরণটি করছে না, এই বিষয়ে ওই দৃষ্টিকোণ থেকে যদি আপনি কিছু বলেন। ওকে, ধন্যবাদ। দেখেন, বিষয়টা হচ্ছে যে পুঁজিবাজার কিন্তু বিশ্বব্যাপী যেখানে আপনি দেখবেন এটা একটা পলিসির উপরে চলে, এবং সেটা একটা স্টেবল পলিসি যদি না হয় সেখানে পুঁজিবাজার আমাদের মতোই অবস্থায় চলে যায়। সো কাজেই আমি যেটা বলবো সেটা হলো যে আপনার সব সময় যদি পলিসি শিফটিং করতে থাকেন, এভরিবডি, এখন যেমন একটা পলিসি শিফট হতে যাচ্ছে যেটা গেইন ট্যাক্সের বিষয়টা, 50 লাখ টাকা যদি কারোর গেইন হয় 15% গেইন ট্যাক্স দিতে হবে। আমাদের বাজার কি সে পর্যায়ে আছে সেটা দেখার বিষয়। অবশ্যই ইন্ডিয়ান বোম্বেতে আমরা দেখেছি 100 বছর পরে গেইন ট্যাক্স আরোপিত হয়েছে কয়েক বছর আগে। সো কাজেই ওদের একটা হিস্ট্রি আছে, ওখানে বাজার একটা স্টেবল কন্ডিশনে থাকে। আমাদের এখানে স্টেবল কন্ডিশনে থাকে না, আমাদের সব সময় আমরা দেখেছি রেগুলেটরি ইন্টারফারেন্স হচ্ছে। সো যে কারণে আমরা সেই ইয়েটা রাখতে পারছি না। আনটিল অ্যান্ড আনলেস আমাদের যে ইন্টারফারেন্স এবং আমাদের পলিসি শিফট হয় বারবার, এই জিনিসগুলো যতদিন একটা স্টেবল পলিসিতে না আসি আমরা, পুঁজিবাজার, আপনি সেই ডেভেলপড একটা পুঁজিবাজারের যে স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো না, কারণ এখনও আমরা ফ্রন্টিয়ার মার্কেটে আছি, ইমার্জিং মার্কেটেও যেতে পারি নাই, ডেভেলপ মার্কেট তো অনেক পরে। সো এই ফ্রন্টিয়ার মার্কেট থেকে আমাকে যদি বের হতে হয় তাহলে কয়েকটা জিনিস, আজকে দেখেন ডলার স্টেবল নাই। সো ডলার স্টেবল না থাকার কারণে আমি ফরেন ইনভেস্টমেন্ট পাচ্ছি না। এই যে শিফটগুলো হচ্ছে বারবার, সেই কারণে আমাদের পুঁজিবাজার ভুক্তভোগী হচ্ছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে সরকারের গৃহীত এই ম্যাক্রো ইকোনমিক পলিসিগুলো আসলে শেয়ার বাজারকেও এফেক্ট করে? ডেফিনেটলি পলিসি শিফটিং হয়ে যাচ্ছে। আপনি দেখেন, আমি বলি আপনাকে, রেগুলেটরি যারা রেগুলেটরস আমাদের, ওনারা একটা ফ্লোর প্রাইস ইয়ে করে বেঁধে দিলেন, এটা প্রায় 1.5 বছর ছিল, সেখানে 250 লিস্টেড কোম্পানির কোনো ট্রেড হয় নাই 1.5 বছর ধরে। ইনভেস্টররা কি করলো, তখন বাধ্য হয়ে ওনারা লো পেড আপ ক্যাপিটালের কোম্পানিগুলোতে গেলেন যেখানে ট্রেড হচ্ছে, এবং সেখানে যে জেড গ্রুপ ক্যাটাগরি ওখানে ওনারা গেলেন। 1.5 বছর পরে যখন এটা তোলা হলো, তারপরে বাজারটা আবার এটা গেইন করতে শুরু করলো, 10-12 দিন ভালো ছিল, দেন আমরা দেখলাম যে আবার একটা ইয়ে আসলো, পলিসি শিফট আসলো, যে 22টা কোম্পানিকে জেড গ্রুপে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে দেখেন এই যে, এবং তার কয়েকদিন পরে আবার 6টা কোম্পানিকে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে দেখেন এই যে আপনার বিনিয়োগকারীদেরকে আমি 1.5 বছর ধরে এই শেয়ারের মধ্যে ওনারা চলে গেলেন, এরপরে যখন মার্কেট খুললো, ভালো শেয়ারের যে ব্লু চিপস শেয়ার কিনবে, তার আগে এই টাকা তো ওখানে আটকানো আছে ওর, ওইটা নিয়ে জেড গ্রুপে দিয়ে দিল। এই যে একটা শিফটিং, এটা মাসিভ একটা ইন্টারফারেন্স হয়ে যায়। আপনি দেখেন কয়দিন পরে এটা 3% যেটা মার্জিন করে ইয়ে করে দিল আপনার সার্কিট ব্রেকার। সো এই জিনিসগুলোকে স্টেবল হতে হবে যদি আমরা ভালো মার্কেট দেখতে চাই। ইফ ইউ ওয়ান্ট যে আমরা গ্র্যাজুয়েট করি টু ইমার্জিং মার্কেট, দেন এই পলিসিগতভাবে আমাদেরকে খুব স্টেবল হতে হবে পুঁজিবাজার, যদি আমরা ইমার্জিং অথবা ডেভেলপ মার্কেটে যেতে চাই।
আচ্ছা, আমরা আবার ফিরে আসবো আপনার কাছে। আসছি ডক্টর কাশফি আহমেদের কাছে, আপনি কৃষি নিয়ে কাজ করেন। আপনার কি মনে হয় যে আমরা শুনলাম কৃষিতে ভর্তুকি দেয়া হচ্ছে, আপনি যেহেতু কৃষি ডিজিটালাইজেশন নিয়ে কাজ করেন, এই মুহূর্তে এই বাজেটের পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করছেন যে কৃষিতে আসলে কোন কোন খাতে বা কোন কোন সেক্টরে ডিজিটালাইজেশনটা দরকার এবং সেক্ষেত্রে সরকারের বরাদ্দ পর্যাপ্ত আছে কিনা? ধন্যবাদ। সুখী সমৃদ্ধ উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে নতুন বাজেট দেওয়া হচ্ছে, বিশাল বাজেট, সেখানে কৃষিকে এডিবি বরাদ্দতে 7ম স্থানে রাখা হয়েছে। কৃষিকে আসলে সবসময় আমরা দেখি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে কৃষিকে সর্বাপেক্ষা গুরুত্ব দিতে হবে এবং 1 ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না, বিভিন্ন জায়গাতে উনি বলেন। এবং আমাদের বর্তমান কৃষিমন্ত্রী, আমাদের প্রাক্তন কৃষিমন্ত্রী সবাই খুব কৃষির ব্যাপারে আগ্রহী ছিলেন, কাজ করার ব্যাপারে। কিন্তু আমরা আসলে যেরকমভাবে ভাবি, বাস্তবে গিয়ে আমরা সেই জায়গাটার প্রতিফলন দেখতে পারি না। এবং যেটা হয় যে বাজেটে যেটাই ধরা হোক না কেন, কৃষির যে ভ্যালু চেইনগুলো আমাদের একদম হ্যাঁ,